তুমি একা কেন? অমিত কই? আর তোমাদের রিং পরানোর পরে ইভেন্টগুলোতে যে অংশগ্রহণ করতে দেখি নাই, তোমরা কই ছিলে? সবে আজিনের মুখের পানে তাকিয়ে আছে, তার প্রতিবাক্য শুনবে বলে, কিন্তু আজিনের কোনো প্রতিবাক্য নেই। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জাহানার বিবি আবার প্রশ্ন করে, কিছু বলো না কেন? এভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছো যে? আর তোমার মুখ ফ্যাকাশে দেখাচ্ছে কেন? সব ঠিক আছে তো? অমিত কই? আজিন যেন এতক্ষণ ধ্যানে ছিল, এবার সে মলিন হেসে মুখে উল্লাস নিয়ে বলে, কই, আমার কিছু হয় নাই তো মা, আমি ঠিক আছি। আর অমিত ভাইয়া? তারপর চারপাশে তাকিয়ে বলে, উনি তো আমার সাথেই ছিল, এখন আবার কই গেল? জাহানারা বিবি মুখে চিন্তার ছাপ নিয়ে বলে। কই গেল মানে? রনি বলে, খালামণি, তুমি এত হাইবার হচ্ছ কেন? অমিত ভাইয়া ছোট না, দাঁড়াও আমি কল দিচ্ছি। এটা বলে রনি প্যান্টের পকেট থেকে মোবাইল বের করে অমিতকে কল দেয়। অমিত কল রিসিভ করে রনি বলে, ভাই কই আছো তুমি? ফোনে ওপাশ থেকে অমিত অস্থিরতার কণ্ঠস্বর নিয়ে বলে, আমি তো পার্কেই আছি। আজরিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না 10 মিনিট ধরে। ওর মোবাইলে কল দিচ্ছি, কলও ধরছে না। আমার মাথা কাজ করছে না। আমি ওকে এর মধ্যে রনি বলে, দাঁড়াও দাঁড়াও ভাই, শান্ত হও। আজরিনকে পাচ্ছ না মানে? আজরিন তো আমাদের সাথেই আছে, এই তো এখন আসলো। তোদের সাথে মানে? তোরা এখন কই? আমরা পার্ক থেকে বের হওয়ার জন্য যে গেটটাতে আছে তার সামনে। ওকে, তোরা ওইখানে দাঁড়া, আমি আসছি। ওয়েট, আমরা বরং গাড়ির কাছে চলে যাই, তুমি গাড়ির কাছে আসো। ওকে। কলটা কেটে গেলে রনি সবাইকে বলে গাড়ির কাছে নিয়ে যায়। মিনিট 5 পর অমিত আসে, তবে অস্থির, আতঙ্কিত, উদ্বেগ অবস্থায়। আজরিনের সামনাসামনি হয়, মুখে তার চিন্তার ছাপ, সাথে রাগও। কপাল কুঁচকে ক্ষিপ্ত স্বরে বলে, আর ইউ ম্যাড? তুমি কোথায় হারিয়ে গেলে? তুমি জানো আমার কতটা চিন্তা হচ্ছিল? আমি কোথায় কোথায় তোমায় খুঁজেছি, তোমার কোনো ধারণা আছে? আজিন মাথা নিচ করে দাঁড়িয়ে আছে। জাহানারা বিবি ছেলের অস্থিরতা দেখে বলে, শান্ত হও বাবা, কি হয়েছে মাকে বলো। অমিত মায়ের কথার কোনো প্রতিবাক্য না দিয়ে আজিনকে আরও বলে, তোমার মোবাইল কোথায়? কল ধরছিলে না কেন? অমিতের এই ব্যবহারে আজিন পুরো ঘাবড়ে আছে। সুরাইয়া আজিনের ঘাবড়ে যাও বুঝতে পারে, অমিতকে বলে, তুমি এতগুলো প্রশ্ন এভাবে করছো, ও কোনটার উত্তর দিবে? ও তো পুরো ঘাবড়ে গেল। তুমি শান্ত হয়ে জিজ্ঞেস করো না। আজিন তখন নিচু গলায় মলিন স্বরে বলে, মোবাইল হয়তো সাইলেন্ট ছিল, তাই কল ধরতে পারিনি। অমিত আজিনের এই কথায় কি রাগ প্রকাশ করবে তার ভেবে পায় না। একটু নিজের রাগের সাথে যুদ্ধ করে বলে ওঠে, ইডিয়েট একটা। বলে রাক্ষোভ নিয়ে গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে পড়ে। রাগে তার পুরো শরীরে আগুন হয়ে আছে। আজিনের ওপর অমিতের এইরকম রেগে যাওয়া দেখে অর্পিতার মন সেই উল্লাসে মেতে ওঠে, যেই উল্লাসটা তার তখন ছিল না। তখন আজিন চোখ বাঁধা অবস্থাও অমিতকে চিনতে পারে। সবাই একে অপরের মুখের দিকে তাকায়। জাহানারা বিবি আজিনকে জিজ্ঞেস করতে যাবে, কি হয়েছে? তখনই সুরাইয়া বাধা দিয়ে নিচু গলায় বলে, থাকুক না মা, এটা ওদের স্বামী স্ত্রী ব্যাপার, আমাদের কথা না বলাই ভালো হবে। এদিকে রনিকে অমিতকে জিজ্ঞেস করে, তুমি ড্রাইভ করবে? অমিতের ভিতর তখনও রাগ, তবুও সে রনিকে বলে, তুই বাইক নিয়ে আয়। সবাই গাড়িতে উঠে পড়ে। রাহি রনির সাথে বাইকে আসে। আসার সময় তাদের মধ্যে যে আনন্দটা ছিল, যাওয়ার সময় এখন আর সেটা নেই। গাড়ির মধ্যে সবাই নিস্তব্ধ হয়ে বসে আছে। কিছুটা রাস্তা যাওয়ার পর জাহানারা বিবি অমিতের হাতের দিকে তাকিয়ে বলে, অমিত দাম্ভিক স্বরে বলে, জানি না কোথায়, মনে হয় পড়ে গেছে। রাতের আধার যেন গিলে নিচ্ছে শহরের আলোটাকে। চারপাশে এক ধরনের নিস্তব্ধতা নেমে এসেছে। গাড়ির ভিতর সবাই চুপচাপ হয়ে আছে। শুধু বাইরে দিয়ে যেসব গাড়ি ছুটে যাচ্ছে, সেই গাড়িগুলো শাঁসা শব্দ মাঝে মধ্যে কানে ভেসে আসছে। সুরাইয়ের কোলে ঘুমিয়ে আছে ছোট্ট রাফি। সারাদিনের ক্লান্তিতে ও ঘুমিয়ে পড়েছে গভীর ঘুমে। সুরাইয়ের এক পাশে বসে আছে অর্পিতা, আরেক পাশে আজরিন। রাত হয়ে যাওয়ায় অর্পিতার আর নিজের বাড়ি যেতে পারেনি, তাই আজ রাতটা বোনের বাড়িতেই কাটাবে। আজরিন জানালার বাইরে তাকিয়ে আছে, চোখের দৃষ্টি হয়তো আটকে আছে জানালার বাহিরের অন্ধকারে, কিন্তু মন যেন অনেক দূরে। ভেতরে কষ্টগুলো জমে জমে
অশ্রু হয়ে গলে পড়ছে গাল বেয়ে। আজিন জানে এই কষ্টগুলো তার একান্ত নিজের, তাই না কারোর কাছে বলতে পারে, না কারোর চোখে পড়তে দিতে চায়। অনেকক্ষণ পর হঠাৎ নিস্তব্ধতাকে ছিন্ন করে সুরাইয়ের কণ্ঠে ভেসে এলো এক নির্বার প্রশ্ন। বলে, মা, মনে হচ্ছে আজ আর বাইরে ডিনার করা হবে না। তাহলে আমি রনিকে কি বলি? বাহির থেকে যেন রাতের খাবার নিয়ে আসে। আচমকা সুরাইয়ের কথায় চমকে উঠল আজিন, যেন ভিতর থেকে ফিরে এলো বাস্তবতার জগতে। তড়িঘড়ি করে হাত দিয়ে মুছে নিল চোখ, কেউ যেন বুঝে না ফেলে সে কাঁদছিল। জানার বিবি শান্ত গলায় বললেন, হ্যাঁ মা, তাই করো। রনিকে বলো যেন বাহির থেকে খাবার নিয়ে আসে। সুরাইয়া ব্যাগ থেকে মোবাইল বের করে রনিকে কল দিল। আজিন আবার জানালার বাইরে তাকালো। বাইরে অন্ধকার, তার ভেতরেও অন্ধকার, তবে বাইরের অন্ধকার ভাঙে হয়তো একটু পরপর রাস্তার পাশে ল্যাম্পপোস্টের আলোয়, কিন্তু তার মনটা সেখানে এখনো ভীষণ অন্ধকার আর চেপে রাখা অনেক কষ্ট। ঘণ্টাখানেক গাড়ি চালিয়ে কয়েক কিলো রাস্তা পাড়ি দিয়ে তারা বাড়িতে পৌঁছে যায়। আজিন গাড়ির দরজা খুলে কারোর সাথে কোনো কথা না বলে প্রগতিতে হেঁটে বাড়ির ভেতর প্রবেশ করে। বাকিরা আস্তে আস্তে গাড়ি থেকে নেমে পড়ে। অমিত সকলের নামা শেষ হলে গাড়ি পার্কিং করতে নিয়ে যায়। জাহানারা বিবি বাড়ির ভেতর যেতে যেতে সুরাইয়াকে বলে, আমি আমার ছেলের রাগ সম্পর্কে জানি। নিশ্চয়ই মেয়েটাকে কিছু বলেছে, না হলে ওর মতো এত হাসি খুশি একটা মেয়ের চেহারা আকস্মিক এত ফ্যাকাশে হয়ে গেল কেন? সুরাইয়া মলিন স্বরে বলে, তা ঠিক, তবে আপনি এত চিন্তা করবেন না। স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান হয়ে থাকে, তবে সেটা বেশিক্ষণ থাকে না। নতুন নতুন বিয়ে হয়েছে তো দুজন দুজনের সাথে কথা না বলে থাকতে পারবে না। দেখবেন কাল সকালের মধ্যেই ওরা ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা যদি এখন এটা নিয়ে ওদের সাথে কথা বলি তাহলে ব্যাপারটা খারাপের দিকে চলে যাবে। তোমার কথাই যেন ঠিক হয়। ক্লান্ত সবে ফ্রেশ হওয়ার জন্য যে যার রুমে চলে যায়। দুঃস্বপ্ন দেখার মাধ্যমে আশঙ্কিক মধ্যরাতে আজিনের ঘুম ভেঙে যায়। ভয়ে সে পাশে থাকা অমিতের হাতটা চেপে ধরে। অমিতের হাতটা ধরে সে হতভম্ব হয়ে বসে পড়ে। এসির বাতাসে আজিনের শরীর শীতল হয়ে থাকলো, অমিতের পুরো শরীর উষ্ণ। অমিতের কি হয়েছে সেটা বোঝার জন্য আজিন বসে থাকা অবস্থায় অমিতের একটু কাছে গিয়ে কপালে হাত রাখে। কপালে হাত রাখার পর বোঝার আর বাকি ছিল না অমিতের জ্বর এসেছে। আজিন কি করবে বুঝতে পারে না। প্রগতিতে বিছানা থেকে নেমে রুমের বাতি অন করে। মুহূর্তের মধ্যে এসে অস্থির হয়ে পড়ে। মনে অস্থিরতা নিয়ে অমিতের কাছে গিয়ে কপালে গলার নিচে হাত দিয়ে জিজ্ঞেস করে, শুনছেন? আপনি ঠিক আছেন? অমিত নিজের মধ্যে নেই, জ্বরে পুরো মাতাল হয়ে আছে। ঘন ঘনিয়ে আবল তাবল কি যেন বলছে, তাই স্পষ্ট বোঝা যাচ্ছে না। আজিন বিছানার পাশে থাকা ছোট্ট টি টেবিল থেকে রিমোট নিয়ে এসি অফ করে নেয়। তৎক্ষণাৎ ওয়াশরুমে গিয়ে ছোট্ট একটা বাটিতে করে পানি নিয়ে আসে। তারপর আলমারি থেকে ছোট্ট একটা রুমাল নিয়ে এসে অমিতের পাশে বসে। তার মাথায় জলপট্টি দিতে থাকে। অনেকক্ষণ সময় ধরে কপালে পট্টি দেওয়ার পর আজিন ভাবে অমিতের ওষুধ খাওয়ানো উচিত, কিন্তু খালি পেটে কিভাবে ওষুধ খাবে সেটা ভেবে সে নিচে কিচেনে চলে যায় অমিতের জন্য একটু স্যুপ বানানোর জন্য। স্যুপ বানানো হয়ে গেলে আজিন তড়িঘড়ি করে সেটা বাটিতে নিতে গেলে গরম স্যুপ কিছুটা তার হাতে পড়ে যায়। সে জ্বালায়, ও কিন্তু সেই মুহূর্তে অমিতের ব্যথার কাছে তার নিজের এই ব্যথাটাকে তুচ্ছ মনে হয়। সে নিজের ব্যথাটাকে উপলব্ধি করতে পারে না। স্যুপ নিয়ে রুমে আসলে আজিন দরজা থেকে দেখে জ্বরে অমিত কেমন যেন করছে। হুড়মুড়িয়ে অমিতের কাছে আসে, হাতে থাকা স্যুপের বাটিটা খাটের পাশে থাকা ছোট্ট টেবিলটার উপর রেখে অমিতের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দেয়। মুখে অস্থিরতা নিয়ে বলতে থাকে, কি হয়েছে? কি হয়েছে আপনার? আমায় বলুন কোথায় কষ্ট হচ্ছে। কিন্তু জ্বরে মাতাল অমিতের কোনো প্রতিবাক্য নেই। অবস্থা খারাপ দেখে আজিন বাবা মাকে ডাকা উচিত ভেবে অমিতের পাশ থেকে উঠে পা বাড়ায়। অমিত জ্বরে ঘরে পিছন থেকে আজিনের হাতটা ধরে নেয় আর অস্পষ্ট স্বরে বলে, আমায় ছেড়ে যেও না। আজিন থমকে দাঁড়িয়ে পিছন ফিরে তাকায়। অমিতের হাত ধরে আবার অমিতের পাশে এসে বসে পড়ে। অমিত নিজের মাথা বালিশ থেকে উঠিয়ে আজিনের কোলে এনে রাখে আর নিচু গলায় ঘন ঘনি বলতে থাকে, আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না।
অমিতের এ কাজে আজিন স্তম্ভিত হয়ে পড়ে। তবুও সে নিজের স্তম্ভিতকে একপাশে রেখে অমিতের মাথায় হাত বুলাতে থাকে আর কোমল স্বরে বলে, আমি কোথাও যাচ্ছি না, আপনার কাছে আছি, আপনি ঘুমান। কিছুটা সময় যেতে আজিন দেখে জ্বর কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। অমিতের মাথা তার কোলে থাকায় তার উঠে গিয়ে আর পাশে শোয়া হলো না। আজিন অমিতের মুখচন্দ্রের পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আর নির্বাক হয়ে অমিতের মাথায় হাত বোলাতে বোলাতে নিচু গলায় বলে, কি নিস্তেজ দেখাচ্ছে আপনাকে। আচ্ছা, আমাদের জীবনে কি কখনো এমন দিন আসবে যেদিন আপনি সজ্ঞানে আমার কোলে মাথা রাখবেন আর আমি এমন করে আপনার মাথায় হাত বুলিয়ে দিব? নাকি সারা জীবন আমায় এভাবে বড় বোনের ভুলের খেসারত দিতে হবে? কি নিষ্ঠুর আপনি, তাই না? তবু আমি কেন সারাদিন আপনাকে নিয়ে ভাবি? আমি জানি আপনি আমার সাথে অন্যায় করছেন, তবুও কেন আমি আপনার প্রতি এত দুর্বল? সজ্ঞানে অজ্ঞানে কত ব্যথা দেন আপনি আমায়, তবু আমি আপনার ব্যথায় পড়ি। এসব বলতে বলতে কখন যে আজরিন বসা অবস্থায় ঘুমের রাজ্যে হারিয়ে যায় তা তার নিজের অজানা। সকালের আলো জানালার পর্দা ভেদ করে এসে পুরো রুম মিটিমিটি আলোকিত হয়ে আছে। বাহিরে পাখির কিচিমিচির শব্দ। সুন্দর একটি স্বপ্ন দেখার মাধ্যমে ঘুম ভেঙে যায় অমিতের। দু হাত দিয়ে অক্ষি রগরাতে অক্ষি মেলে। আশঙ্কিক অমিত অক্ষি রগড়ানো বন্ধ করে থমকে যায়। এটা উপলব্ধি করতে পেরে যে তার মাথা বালিশ নেই, তৎক্ষণাৎ মাথাটা উঁচু করে নেয়, এটা দেখার জন্য যে সে কোথায় মাথা রেখে ঘুমিয়ে আছে। আজিনের কোলে মাথা রেখে অমিত চেঁচিয়ে ওঠে। ততক্ষণে অমিতের মাথা সরিয়ে পেলা অনুভব করতে পেরে আজিনের ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে আজিন মলিন স্বরে অমিতের দিকে তাকিয়ে বলে, আপনি উঠে পড়েছেন? এখন কেমন আছেন? আপনি ঠিক আছেন তো? অমিত হম্বিতম্বি করে উঠে বিছানা থেকে নেমে নিচে দাঁড়িয়ে পড়ে। আজিনকে উদ্দেশ্য করে ক্ষিপ্ত স্বরে বলে, তুমি এখানে আর আমার মাথা কেন তোমার কোলে? আজিন ধূসর চোখে অমিতের পানে তাকিয়ে আছে আর দৃঢ় কোমল স্বরে বলে, ওই গতকালকে আপনার জ্বর আসছে তো 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 আজিন ক্ষীণস্বরে প্রতিবাক্যে বলে, তো আমি আপনার পাশে বসে মাথায় জলপট্টি দিতেছিলাম, তো আপনি এসে আকুম্বি বালিশ থেকে মাথা সরিয়ে আমার কোলে ঘুমিয়ে পড়েছেন। তোমার কোলে ঘুমিয়ে পড়েছি মানে? তার মানে সারা রাত আমি এভাবে ছিলাম আর তুমি এভাবে বসেছিলে? অমিতের এই কথাই প্রতিবাক্য দেওয়ার জন্য আজিন বসা থেকে উঠতে যাবে, তখন সে অনুভব করতে পারে তার পুরো শরীর অসাড় হয়ে আছে। সে নড়তে না পেরে ব্যথায় কাঁদতে ওঠে। অমিত দ্রুত ছুটে তার কাছে এসে তাকে ধরে আর জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? আজিন চেহারা সংকুচিত করে কাতর স্বরে বলে, আমি ঠিক আছি, আপনাকে ধরতে হবে। সারা রাত বোধহয় এভাবে বসে থাকায় শরীর অসাড় হয়ে গেছে। এটা বলে সে ধীরে ধীরে বসা থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু তার শরীর এতটাই অসাড় হয়ে আছে যে সে পুনরায় আবার উঠতে গিয়ে ব্যর্থ হয়। আজরিনকে এভাবে বসে পড়তে দেখে অমিত হাত বাড়িয়ে দিয়ে বলে, আমার হাত ধরো আর ওঠার চেষ্টা করো। আজিন স্নিগ্ধ অক্ষিতে অমিতের দিকে তাকায় আর বলে, সমস্যা নেই, আমি একাই উঠতে পারবো। অমিত তীক্ষ্ণ স্বরে বলে, ধরতে বলেছি, ধরো, একা একা উঠতে পারবে না। আজিন আর পিছু হটতে পারে না। সে অমিতের বাড়ি দেওয়া হাতে হাত রাখে। স্পর্শটাই ছিল এক টুকরো ভরসা, এক ফোঁটা সাহস। উঠতে কষ্ট হলেও সে অমিতের উপর ভর করে উঠে দাঁড়ায়। তারপর অমিত পাশ থেকেই তাকে ছোট ছোট পায়ে রুমে হাঁটায়। কিছুটা হাঁটার পর আজিনের শরীর স্বস্তি মনে হয়। কিছুক্ষণ হাঁটার পর আজিনের শরীর কিছুটা স্বস্তি মনে হয় আর আজিন অমিতের উদ্দেশ্যে মৃদু নিচু স্বরে বলে, এবার আমায় ছাড়ুন, আমি ঠিক আছি, এখন ঠিক লাগছে, আমি একা হাঁটতে পারবো। অমিত ছেড়ে দিলে আজিন আবার অমিতকে উদ্দেশ্য করে বলে, আপনি কেমন আছেন এখন? জ্বর কি এখনো আছে? অমিত বিপন্ন মুখ করে বলে, না, জ্বর নেই, এখন ঠিক আছি। কাল রাতে আপনার যে অবস্থা হলো, আমি তো পুরো ভয় পেয়ে গিয়েছি। আজিনের এই কথায় যে অমিতের কান পর্যন্ত পৌঁছানি। সে কোনো কথা না বলেই ওয়াশরুমের পানে হেঁটে চলে যায় আর আজিন স্নিগ্ধ অক্ষি মেলে পেছন থেকে তার চলে যাওয়া দেখছে।
প্রতিদিনের মতো আজিন ফ্রেশ হয়ে নিচে এসে দেখে রনি আর আশরাফ শিকদার সকলে নাস্তা খাচ্ছে। তাদের খাওয়া প্রায় শেষের দিকে। জাহানার বিবি তাদের খাবার দাবারের দেখভাল করছেন আর সুরাইয়া বাকিদের জন্য খাবার তৈরি করছে। আজিন হাতে রাতের সুপের বাটিটা নিয়ে কিচেনে সুরাইয়ার কাছে আসে। সুরাইয়া আজিনের পানে ব্যস্ত চোখ তুলে একবার তাকায় আর বলে, তুমি আসছো? তারপর হাতে থাকা বাটির দিকে তাকিয়ে বলে, বাটিতে আবার কি? আজিন মৃদুস্বরে বলে, রাতে ওনার জ্বর এসেছে, তাই ঔষধ খাওয়ানোর জন্য একটু স্যুপ বানিয়ে নিয়েছি। চেহারার বিস্ময়ের ছাপ নিয়ে সুরাইয়া বলে, ওমা তাই? এখন কেমন আছে ভাই? জ্বর কমছে? চেহারায় উদ্বেগের ভাব নেই আজরিন বলে, জানো আপু, রাতে ওনার যে অবস্থা হলো, আমি তো পুরো ঘাবড়ে গিয়েছি। কিন্তু এখন না, ওনাকে দেখে পুরো সুস্থ মনে হচ্ছে। মনেই হয় না রাতে যে ওনার এত জ্বর এসেছে। মনে হবে কি করে? বইয়ের ভালোবাসা মাখানো আলদুরে হাতের সেবা পেয়েছে বলে জ্বরের গোষ্ঠী সহকারে পালাইছে যে। ঠাট্টা স্বরে সুরাইয়া আজরিনের কথার প্রতিবাক্য দিল। চেহারা লজ্জায় ছাপ নেই আজিন বলে, তুমিও না? দুজনে মিলে কাজ করতে করতে সুরাইয়ার চোখ পড়ে আজরিনের হাতের দিকে। আজরিনের হাত নিজের হাত দিয়ে ধরে কাছে নিয়ে ভালোভাবে দেখে বলে, এই তোমার হাতের এই অবস্থা কেন? দেখো তো, মনে হচ্ছে পুড়িয়ে ফেলছো। কিভাবে হলো এমন? আজিন সুরাইয়ার কাছ থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, ও তেমন কিছু না। কিভাবে এমন হলো? সুরাইয়ার উদ্বিগ্ন চেহারার সাথে স্বরেরও উদ্বেগ মেশানো। স্যুপ বানিয়ে বাটিতে নেয়ার সময় হাতে একটু পড়ে গেছে। এটা বলে আজিন সুরাইয়ার দু কাঁধে দু হাত দিয়ে পেছন থেকে ধরে আদুরে স্বরে বলে, আমার হাতের এতটুকু পোড়া দেখে তুমি আমার মায়ের মতো চেহারা করে ফেলছো। আরে এটা তেমন কিছু না, তোমায় এটা নিয়ে ভাবতে হবে না। রাতের ক্ষত তো, তাই এখন আর জ্বালাও করছে না। তারপর আজিন সুরাইয়ের কাঁধ থেকে হাত সরিয়ে তার সামনে এসে দাঁড়ায়। হাসি মাখা চেহারা নিয়ে আরও বলে, সত্যি বলছি, এখন আর জ্বালা করছে না। এবার চেহারা ঠিক করো। সুরাইয়া ফ্যাকাশে মুখ মিলিয়ে মৃদু হাসে, সাথে আজরিনও হাসে। আশরাফ শিকদার আর রনি ছাড়া বাকিরা সবাই সকালে নাস্তা করার জন্য চলে আসে। আজরিন কিচেন থেকে খাবার নিয়ে টেবিলে রাখে। তখনই অর্পিতা এসে অমিতের পাশে আজরিনের চেয়ারে বসে পড়ে। এটা দেখে জাহানারা বিবি অর্পিতাকে উদ্দেশ্য করে বলে, কি করছো তুমি? এখানে কেন বসেছো? এটা তো আজরিনের চেয়ার। অর্পিতা আজরিনের দিকে তাকিয়ে জাহানারা বিবির কথার প্রতিবাক্যে বলে, আসলে আগে তো এ বাড়িতে আসলে সব সময় এই চেয়ারে বসা হতো, তাই আজও বসে পড়লাম। সমস্যা নেই, আমি উঠে পড়ছি। আমি বরং রাহির পাশের চেয়ারে বসি। আজিন মনে ক্লাস নিয়ে চেয়ারের স্বাভাবিক চাপ নিয়ে অর্পিতাকে উঠে পড়তে দেখে বলে, থাকুক না, আপনাকে উঠতে হবে না, আপনি বসুন। আমি বরং বাহির পাশের চেয়ারে বসে পড়ছি। কথাটা বলি সত্যি আজিন রাহির পাশে চেয়ার টেনে বসে পড়ে। তারপর আর কেউ কোনো কথা না বাড়িয়ে যার যার মতো করে বসে পড়ে। খাওয়া দাওয়ার একটা পর্যায়ে সুরাইয়া আশঙ্কিক অমিতকে উদ্দেশ্য করে বলে, তোমার নাকি রাতে জ্বর এসেছে, এখন কি অবস্থা শরীরের? সুরাইয়ার এই কথাই অমিতের প্রতিবাক্যের আগে জাহানারা বিবি খাবার খাওয়া বন্ধ করে বলে ওঠে, কার? অমিতের? এখন ঠিক আছি। অমিত খেতে খেতে সুরাইয়াকে ক্ষীণস্বরে বলে। সুরাইয়া হাস্যোজ্জ্বল মুখ নিয়ে অমিতকে বলে, ঠিক তো হবেই। রাতে বইয়ের যে সেবা পেয়েছো, ঠিক তো হতেই হতো। জ্বরের গোষ্ঠী শহরে কারে পালাতে বাধ্য। কিন্তু জ্বর কিভাবে এলো? জ্বর আসার মতো কি কাজ করলে? ওর কি আবার জ্বর আসার কারণ লাগে? ছোটবেলা থেকে কোনো কিছু নিয়ে রাগ হলে, সেই রাগ মনে চেপে ঘুমিয়ে পড়লে গভীর ঘুমের মধ্যে ওর জমকালো জ্বর চলে আসতো। গিয়ে দেখো কালও হয়তো এমনটাই হয়েছে। হাতের খাবার রেখে অমিতের পানে তাকিয়ে জাহানা বিবি সুমাইয়াকে উদ্দেশ্য করে বলে, অমিতের কোনো প্রতিবাক্য নেই, সে খাবার খেতেই ব্যস্ত। আর আজিন তার পানে তাকিয়ে মৃদু হাসে, ভাবে, মানুষটা কি অদ্ভুত। রাগ হলে ঘুমের মধ্যে কারো আবার জমকালো জ্বর আসে, এটাও সম্ভব। এদিকে সুরাইয়া মলিন মুখ করে আজিনের পানে তাকিয়ে জাহানারা বিবির উদ্দেশ্যে বলে, আপনার ছেলের এই রাগের কারণে শুধু শুধু আমাদের আজরিনকে তার মাসুল দিতে হলো। দেখেন না, বেচারি রাতে ভাইকে ওষুধ খাওয়াবে বলে স্যুপ বানাতে গেল,
আর সেই স্যুপ বাটিতে নিতে গেলে তার হাতে পড়ে হাত পুড়িয়ে ফেললো। সুরাইয়ার অপ্রস্তুত কথায় আজিনের মুখে চমকের আভা, আর অমিত সুরাইয়ের এ কথায় খাবার খেতে খেতে এক পলক আজিনের হাতের দিকে তাকায়। জাহানার বিবি তখন আজিনের দিকে তাকিয়ে বলে, বেশি পড়েছে? তুমিও না একটু দেখে শুনে কাজ করতে পারো না? ওষুধ লাগিয়েছো? আজিন মৃদু স্বরে বলে। বেশি না আপু, একটু বাড়িয়ে বাড়িয়ে বলছে। জাহানার বিবি ক্ষীণ স্বরে বলে, ঔষধ নিশ্চয়ই দাও নাই? খাবার শেষে কিন্তু ওষুধ লাগিয়ে নিবে। কত বেশি হোক আর কম, তাতে প্রলেপ দিতে হয়, তা না হলে এটা ধীরে ধীরে আরো বেড়ে যেতে পারে। আজিন খেতে খেতে মাথা নেড়ে সম্মতি জানায়। কিছুটা সময় পর অমিতের খাবার খাওয়া শেষে, আর বাকিদের খাওয়া প্রায় শেষের দিকে। অমিত উঠে রুমে চলে যাবে, তখনই জাহানার বিবি তাকে উদ্দেশ্য করে বলে, তুই তো অসুস্থ, আজকে ভার্সিটিতে যাবি? অমিত যেতে যেতে পেছন ফিরে না তাকিয়ে বলে, হয়তো অসুস্থ ছিলাম, কিন্তু আমি এখন ঠিক আছি। এরই মধ্যে অর্পিতা শ্রেয়াকে উদ্দেশ্য করে বলে, আমিও তো আজকে বাড়ি চলে যাব। আমি বরং তাহলে অমিত ভাইয়ের সাথে বেরিয়ে পড়ি। আজকে চলে যাবি মানে কালকে যাস? শ্রেয়া বলে, না আপু, আজকেই যেতে হবে, আমার কাজ আছে। শ্রেয়া বিষণ্ণ স্বরে বলে, কি এমন কাজ আছে? ঘোড়ার ঘাস কাটবি? তারপর আবার মেজাজ দেখিয়ে বলে, যাই, চলে গেলে চলে যাই। এটা বলে শ্রেয়া উঠে পড়ে। অর্পিতা মৃদু হাসে। তারপর এক একে সবাই উঠে যার যার কাজে চলে যায়। রুমের মধ্যে অমিত ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। একটু পর আজিন রুমে আসে। আজিন খাটের পাশে ছোট্ট মিস্টার ডয়ের থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে বিছানায় বসে পড়ে, পড়া জায়গায় ওষুধ দেওয়ার জন্য। অমিত তখন আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আজিন সাহস করে পড়ে যাকে ওষুধ দেওয়ার জন্য ওষুধ হাতে তো নিয়ে নেয়, কিন্তু সেটা সাহস হচ্ছে না লাগানোর। অমিত সেটা আয়না থেকে দেখতে পেয়ে আজিনের কাছে এসে তার সামনে বিছানায় বসে পড়ে। আজিন থ হয়ে অমিতের মুখের দিকে তাকিয়ে আছে। অমিত হাতে ওষুধ নিয়ে আজিনকে উদ্দেশ্য করে বলে, হাত দাও, আমি লাগিয়ে দিচ্ছি। আজিন হতভম্ব হয়ে নিচু গলায় বলে, আমি লাগাতে পারবো, আপনাকে লাগিয়ে দিতে হবে না। অমিত গম্ভীর মুখ করে বলে, নিজে তো অনেক লাগিয়েছো, হাত দাও, এবার আমি লাগিয়ে দিচ্ছি। এটা বলে আজিনের হাতটা টেনে নিয়ে ওষুধ লাগিয়ে দিচ্ছে। ওষুধ লাগানো পোড়া জায়গাটা জ্বালা পোড়া করে আজিন ক্লেশে কাতরাতে থাকে আর কাতর স্বরে বলে, আর লাগাতে হবে না, আমার হাত ছাড়ুন, আপনার দেরি হয়ে যাচ্ছে। আবার ফ্যাকাশে মুখ করে নিচু গলায় বলে, আর নিচে অর্পিতা আপুও হয়তো আপনার জন্য অপেক্ষা করছে। অমিত ওষুধ লাগাতে লাগাতে বলে, এসব নিয়ে তোমায় ভাবতে হবে না। আজিন মুখে ভেঙচি কেটে নিচু গলায় বলে, হাতের পোড়া দেখা যাচ্ছে, তাই মলম লাগাচ্ছেন। পারলে আত্মা যে পড়ছে সেখানে একটু মলম লাগান না। সেটা তো পারবেন না, অমিত বলে ওঠে। কিছু কি বললে? আজিন দীর্ঘশ্বাস ফেলে বলে, না, কি আর বলবো, আর লাগাতে হবে না, হাত ছাড়ুন। এটা বলে আজিন অমিতের কাছ থেকে হাত ছাড়িয়ে নেয়। আর অমিত নির্বাক হয়ে আজিনের চোখের পানে তাকিয়ে আছে। কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে আজিন রুম থেকে বের হয়। রনি রুমের পাশে আসতেই আশঙ্কিক রনি দরজার কাছ থেকে বের হয়ে আজিনের সামনে দাঁড়ায়। সাথে তাকে ভয় দেখানোর জন্য ভ্যাও বলে প্রবাল্য শব্দ করে। ভয়ে আজিন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। কাঁপা কাঁপা স্বরে চোখ বড় করে রনিকে বলে, তুমি এই সময় এখানে? জানো, আর একটু হলে দমটা বেরিয়ে যেত। কি করব বলো, তোমার কারণেই তো আঙ্কেলকে এখন মিথ্যা কথা বললে বাসায় আসতে হলো। আজিন বিস্ময়কর চেহারা নিয়ে বড় কুচকে বলে, আমার জন্য মানে? তোর জন্যই তো সকাল থেকে কত কষ্ট, কত চেষ্টা করলাম তোর সাথে কথা বলার, কিন্তু সুযোগই হয়ে ওঠেনি। কি এমন কথা বলবে আমায় যে সকাল থেকে অনেক চেষ্টা করেও বলতে পারোনি, আর এখন মিথ্যে বলে অফিস থেকে বাসায় আসতে হলো? রনি হাত দিয়ে মাথার পিছনে চুল চুলকাতে চুলকাতে এলানো বাঘকে বলে, বলতে না আসলে তোকে একটা জিনিস দেওয়ার ছিল। আজরিন বলে, আমায় কিছু দিতে চাও? রনি কোনো প্রতিবাক্য নেই, চুপ হয়ে শটাং দাঁড়িয়ে আছে আজরিনের পানে তাকিয়ে। সাথে তখনও পিছনে চুলগুলো চুলকাতে থাকে। মুখটা হাস্যোজ্জ্বল হয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে মনে মনে কিছু একটা নিয়ে হাসছে। আজরিন এবার বিরক্তি নিয়ে বলে, ভাই,
আমি তোমার কথা বুঝতেছি না, কি বলতে চাও? ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসাপটা বলবে। বলবো? রনির এ কথায় আজিন চোখ রাঙিয়ে তাকায়। রনি তখন হাসি নিয়ে বলে ওঠে, এ ভাই, এভাবে তাকাস না, ভয় পাই তো। ধুর ভাই, তুমি শুধু শুধু আমার সময় নষ্ট করছো। এটা বলে আজিন চলে যেতে নেয়। রনির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, দাঁড়া দাঁড়া, যাস না, আমি বলছি। এটা বলে রনি দীর্ঘশ্বাস ছাড়ে। তারপর বিনীয় স্বরে বলে, আসলে কাল তুই আর ভাই একসাথে যখন ইভেন্টে পার্টিসিপেট করছিলি, তখন আমি আর সুরাইয়া পাশে একটা কসমেটিক স্টোরে যাই। সেখান থেকে আমি তোর বান্ধবী ঐশীর জন্য সামান্য কিছু চুড়ি কিনি। আমি সাথে ছিলাম, কিন্তু চয়েস করে সুরাইয়া। আজিন রনির কথা শুনে থ হয়ে যায় আর বিস্ময়কর হয়ে হাস্যোজ্জ্বল মুখে বলে, ঐশীর জন্য তুমি চুড়ি কিনেছো? সিরিয়াসলি? রনি লজ্জার সংকোচ হয়ে মাথা নাড়ে, হ্যাঁ সম্মতি দেয়। আজিন বলে ওঠে, তুমি ঠাট্টা করছো। রনি কণ্ঠনালীতে হাত দিয়ে বলে উঠল, আরে সোয়ের, ঠাট্টা না, আমি সিরিয়াস। দাঁড়া, আমি আসছি। এটা বলে রনি রুমে চলে যায়। আজিন পিছন থেকে তাকিয়ে থাকে। তার তো রনির কথা বিশ্বাসই হচ্ছে না। রনি রুম থেকে গিফট পেপার মোড়ানো একটা বক্স নিয়ে আজিনের কাছে আসে। আজিন বক্সটা রনির হাত থেকে নিতে নিতে বলে, ভাই সিরিয়াসলি, আমি স্বপ্ন দেখছি না তো? তুমি চুরি হলে এত বড় বক্স কেন? রনি আজিনকে একটা চিমটি কাটে। আজিন আহ করে প্রালব্য শব্দ করে ভুরু কুঁচকে রনির দিকে তাকিয়ে বলে, কি করছো? না, তুই যে বলি স্বপ্ন দেখছি না তো, তাই তোকে চিমটি কেটে বুঝলাম এটা সত্য। বেশি না, 12 ডজন হবে। আজিন বিস্ময়কর হয়ে রনিকে প্রশ্ন করে, 12 ডজন? তার মানে তুমি ঐশীকে নিয়ে সিরিয়াস? কেন, তোর কি এখনো মিথ্যা বলে মনে হয়? আমি সত্যি সিরিয়াস। আজিন দীর্ঘশ্বাস ছেড়ে বলে, না, এখন তো মনে হচ্ছে সিরিয়াস, কিন্তু এখন আমি ওকে এটা কি বলে দিব? আজিন দ্বিধাদ্বন্দ্ব নিয়ে রনিকে জিজ্ঞেস করে, আমি কি ঐশীকে বলবো আমার ভাই তোমাকে পছন্দ করে, তাই তোর জন্য গিফট? মানে আমার মাথায় কাজ করে না। আমি কি বলবো? আমি কি বলে ঐশীকে দিব এটা? রনি ভ্যাবাচাকা খেয়ে আজিনকে বলে, এ ভাই, এটা কোনো বলবি? তুই কি পাগল? তাহলে কি বলবো? রনি আজিনের মাথায় গাঁটটি মেরে বলে, তুইও না এখনো বোকায় রয়ে গেলি। শোন, এখন তোর নাম বলে দিবি, আমার আর ওর সম্পর্কটা মজবুত করার জন্য। আজিন রনির কথা বুঝতে না পেরে নির্বাক ফ্যালফ্যাল করে রনির পানে তাকিয়ে আছে। আজিনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রনি বলে উঠল, তুই বুঝোস নাই আমার কথা, তাই তো। আজিন তখনও নির্বাক হয়ে মাথা নেড়ে না সম্মতি দেয়। রনি তখন বলতে থাকে, তাহলে আমার কথা শোন। হুট করে তো আর কারো মনে জায়গা করে নেওয়া যায় না। কারো মনে জায়গা করে নিতে হলে ধীরে ধীরে জায়গা করে নেওয়া উচিত। একটা প্রভাব আছে না, যে গাছে লক লক করে বেড়াচ্ছে, সামান্য বাতাসে তার ডাঙ্গা ভেঙাচ্ছে। আমি চাই না হুট করে ঐশীকে ভালোবাসি বলতে। আমি চাই ঐশী মনে মনে যেন আস্তে আস্তে করে আমার প্রেমের বীজ থেকে গাছ জন্মায়। আমি ঐশীকে পছন্দ করি সেটাও জানে না, কিন্তু যখন জানবে তখন যেন মেনে নিতে বাধ্য হয়। আমি সত্যি ওকে ভালোবাসি। এখন যদি আমি ওকে টুকিটাকি গিফট দেই, তাহলে সেটা পরবর্তীতে স্টেজের জন্য ভালো হবে। কিভাবে? যখন আমি ওকে অফিসিয়ালি প্রপোজ করব, তখন ওকে তুই বলে দিবি এসব গিফট তুই না, আমি ওকে দিয়েছি। তখন ওকে ইমপ্রেস করতে আরো সুবিধা হবে। তোমার নাম মাথায় গোবর আছে। মানুষ মদ খেয়ে মাতাল হয়, আর তুমি প্রেমে পড়ে মাতাল হইছো। তোমাকেও একটা কথা বলি, বড়শিতে খাবার দিয়ে মাছ ধরো ভালো কথা, তবে খাবার একটু কৌশলে দিও, না হলে মাছ খাবার খেয়ে চলে যাবে তোমার বড়শিতে, আর ধরা দেবে না। ঐশীকে ভালোবাসি না বলে নাম অজানা রেখে গিফট দিচ্ছ, বিষয়টা কেমন না? তোর মনে হয় না ছোট হয়ে জ্ঞান একটু বেশি দিয়ে ফেলছিস? তোকে দেখে সরল সোজা মনে হলেও কথা তো ভালোই বলতে পারিস। যেটা বলছিস সেটা কর। যাও, তোমার কথা মতোই সবটা করব।
লিটারালি তুমি আমার বড় ভাই বলে কথা। এটা বলতে বলতে আজরিন চলে যায়। রনি আবার পিছন থেকে আজিনকে ডেকে বলে। এই শোন, আজিন বিরক্তি নিয়ে পিছন ফিরে তাকিয়ে বলে,